অনেকদিন আগে মধুপুর গ্রামে লালু নামের এক চোর পরিবার নিয়ে বসবাস করত। তার একমাত্র কাজ ছিল জঙ্গলের মধ্য দিয়ে যেসব পথচারী চলাচল করত তাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে ছিনিয়ে নেওয়া। এমনকি ছিনতাইয়ের সময় তার কাজে কেউ বাধা দিলে তাকে খুন করতেও লালুর হাত কাঁপতো না। এর মধ্যে একদিন তার স্ত্রী কমলা বলল, ইগো, এখনো তুমি ঘরে বসে আছো? আর কখন বের হবে তুমি? কাজের কথা তো ভুলেই গেছো। মানুষটা এখনো যাতায়াত করছে। বেলা হয়ে গেলে কেউ তো এই দিক দিয়ে আসবে না। কাজে বেরিয়েছো সেই 3 দিন আগে, এখনো কি এগুলো বসে আছে? আরে বাবা, যাচ্ছি যাচ্ছি তো, 3 দিনই তো হলো। আর চুরির ব্যাপারে তুমি কি বোঝো? এইসব ব্যাপারে তাড়াহুড়ো করতে নেই। এর আগে যখন লোকজন আমার চুরি ছিনতাইয়ের কথা জানতে পেরেছিল, সবাই ওদিকে যাওয়া ছেড়ে দিয়েছিল। তারপরেই তো কিছুদিন হলো আবার ওই রাস্তায় লোকজন চলাফেরা শুরু করেছে। পুরনো কথা সব ভুলে গেছে। এসব দেখেই আমাকে চুরি করতে হয়, তাই আমি এখন চুরি করতে বের হব। যাও যাও, তাড়াতাড়ি যাও। আর শোনো, কবে থেকে তোমার কাছে একটা সোনার হার চাইছি, আজ কিন্তু আনতেই হবে। আরে এসব কি আমার হাতে আছে নাকি? এমন লোকও তো পেতে হবে যারা কিনা সোনার হার পরে ঘুরে বেড়ায়। সোনার হার পরা মেয়ে মানুষ দেখা মাত্রই হারটা ছো মেরে নিয়ে আসবো তোমার জন্য, বলে দিলাম। হ্যাঁ। এরপর লালু চুরি করতে বের হয়ে যায় এবং রাস্তার পাশে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে থাকে। কাকা, তুমি কিন্তু সাবধানে যেও। সাথে অনেকগুলান টাকা নিছো। বহু দূরের রাস্তা, সন্ধ্যার আগে তো বাড়ি ফিরতে পারবা না। তাই আমার যেন কেমন ডর ডর লাগতেছে। শুনেছি আজকাল নাকি ওই রাস্তায় চুরি ডাকাতি হচ্ছে। আরে তুই এই সব লইয়া চিন্তা করিস না। এই রাস্তা কি আমার লাগে নতুন নাকি? আমি এই রাস্তা দিয়া বহুত বার গেছি। এইবার তাইলে আমি আসি, তুই এই দিকটা দেখিস। তুমি তো আমার সাথে যেতেও দিলে না, একা কিভাবে যাবে বলো তো দেখি। কিছুদিন আগে ওই রাস্তায় একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঠিক আছে, তবুও সাবধানে যেও কাকা। এই কথা বলে রামু কাকা বাড়ি থেকে বের হয়ে যায়। জঙ্গলের মাছ দিয়ে হাঁটছিল আর লালু সেই যে গাছের আড়ালে দাঁড়িয়েছিল, রামু কাকাকে দেখে ছুরি হাতে এগিয়ে এসে পথ আটকালো। এই যে দাঁড়াও, তোমার সাথে টাকা পয়সা যা যা আছে সব দিয়ে দাও বলছি, নয়তো জান নিয়ে এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবে না, বলে দিলাম। হ্যাঁ। না না, আমাকে ছেড়ে দাও। আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। আমি খুব গরিব মানুষ, আমার কাছে এসব কিছুই নেই। তোমার ওই ব্যাগটাতে কি আছে দেখি, আমাকে দেখাও, দেখাও বলছি। এর মধ্যে কিছু নেই, শুধু রাস্তায় খাওয়ার জন্য কিছু খাবার এনেছিলাম, আর কিছু নেই। তাই নাকি? আমি কি এটা চেয়েছি? তোমার কাছে তোমার পেটের মধ্যে যেটা লুকিয়ে রেখেছো, নিশ্চয়ই তার মধ্যে দামি সব জিনিসপত্র রেখেছো। আমি সেটাই চেয়েছি। তোমার খাবার খেতে কে চেয়েছে? আমি শুধু টাকার ব্যাগটাই চাই, আর কিচ্ছু না, বুঝেছো? আমার কথা বিশ্বাস করো ভাই, এর মধ্যে কিছু নেই, আমাকে ছেড়ে দাও। ভালো করে চাইছি বলে দিচ্ছ না তো? এবার তাহলে ছিনিয়ে নিতে হবে। এই বলেই লালু রামু কাকার কাছ থেকে টাকার ব্যাগটা ছিনিয়ে নেয়। কি ব্যাপার, ব্যাগের মধ্যে এত টাকা? তুমি আমার সাথে এতক্ষণ মিথ্যে বলেছিলে, মিথ্যেবাদী কোথাকার। ব্যাগের মধ্যে এত এত টাকা লুকিয়ে রেখে বলছো তুমি নাকি খুব গরিব লোক। এবার এই ছুরিটা দিয়ে তোমাকে শেষ করে দিলে কেমন হবে বলো তো? তুমি আমার কথাটা শোনো। আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য আমি এই টাকা আমার প্রতিবেশীর কাছ থেকে ধার করে এনেছি। এই টাকা বাড়ি না নিয়ে গেলে আমার মেয়ের বিয়েটা বন্ধ হয়ে যাবে, মেয়েটাকে বিয়ে দিতে পারবো না। আমাকে বোকা পেয়েছো নাকি? তুমি ভেবেছো তোমার মেয়ের বিয়ের কথা বললে আমি নরম হয়ে যাব আর তোমার টাকা ফেরত দিয়ে দেব? চুপচাপ এখান থেকে চলে যাও, নয়তো একেবারে জানে শেষ করে দেব। না গো না ভাই, আমারও দয়া করো, আমার টাকাগুলা নিও না, ফেরত দিয়া দাও। তা নাইলে আমি যে পরিবার নিয়ে পথে বসে যাবো। আমারে চাইরা দাও, আমারে চাইতে দাও। বুঝেছি, ভালো কথায় কাজ হবে না, বরং সময় নষ্ট না করে এই ছুরিটা দিয়ে তোমাকে শেষ করে দিলেই ভালো হবে। এই কথা বলে লালু রামু কাকাকে ভয় দেখাতে লাগলো। ছুরি দেখে ভয় পেয়ে রামু কাকা আর টাকা না চেয়ে সেখান থেকে চলে গেল এবং লালু টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে এলো। রে লালু, তুই কি আজ
আবার সেই জঙ্গলের দিকে গিয়েছিলি নাকি? দেখে তো মনে হচ্ছে কারো সর্বনাশ করেছিস। হ্যাঁ বাবা, আজকের দিনটা আমি অনেক খুশি। আজকে এক লোকের মেয়ের বিয়ের টাকা আমি লুট করে নিয়ে এসেছি। তুই এমন জঘন্য অন্যায় কাজ করিস কেন রে? এটা তো পাপ। নিরীহ বাবার মেয়ের বিয়ের টাকা লুট করেছিস। এটা ভালো কাজ নয়। নিরীহ মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া পাপের কাজ। তুই বাবা এমন অন্যায় পাপের কাজ আর করিস না। আমাকে এসব জ্ঞানের কথা বলতে তোমার লজ্জা হয় না? যখন তুমি চুরি করতে তখন তোমার অপরাধ বোধ হতো না, আর এখন তুমি আমায় জ্ঞান দিতে এসেছো? যাও যাও, নিজের চরকায় তেল দাও। আমি অনুতপ্ত হয়েছিলাম, তাই ওই সব পাপের কাজ ছেড়ে দিয়েছিলাম। আর তাই এখন আমি চাই তুইও এসব অন্যায় পাপের কাজ ছেড়ে দে বাবা। তোর যা জমি আছে তাতে চাষাবাদ করলেও তো পারিস। তুই এত লোভী কেন শুনি? অন্যায়ের পথ ছেড়ে দিয়ে পুণ্যের কাজ কর, তাতে মঙ্গল হবে। তোমার এসব জ্ঞানের কথা শোনার মতো সময় আমার নেই। আমাকে আমার কাজ করতে দাও। বাবা হিসেবে আমার দায়িত্ব তোকে অন্যায়ের পথ থেকে সরিয়ে পুণ্যের রাস্তা দেখানো। বাকিটা তোর ইচ্ছা। বাবার এসব কথা শোনার পর লালু তার ঘরের ভিতর গেল। এই যে বউ, এই নাও, এই ব্যাগটা ধরো। এতে অনেক টাকা আছে। আগামী 7 দিন আমাকে কাজে যেতে বলবে না আর। আচ্ছা ঠিক আছে দাও, কিন্তু বাইরে দেখলাম তোমার বাবা তোমাকে কি যেন বলছিল। নিশ্চয়ই তোমার বাবা তোমার কাছে টাকা চাইছিল। আরে না না, বাবা এসব চুরি ছিনতাইয়ের বিষয়ে জ্ঞান দিচ্ছিল। বলে কিনা এসব কাজ করলে নাকি পাপ হয়। ওনার তো সময় শেষ। 3 বেলা পেট ভরে ভাত খায়, খাবার কোত্থেকে আসছে টের তো পায় না, তাই এসব কথা বলছে। তুমি ওনার এসব কথায় কান দিও না। আর তারপর বেশ কিছুদিন লালু তার পরিবারের সাথে খুব ভালো সময় কাটাল। আমাকে আজ অন্য একটা রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, কারণ আগের রাস্তায় বিপদ হতে পারে। এদিকে এক পথচারী তার মেয়ে এবং মেয়ের জামাইকে নিয়ে জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। আরে মা, তোরা তাড়াতাড়ি হাঁট, আরো বেশ কিছুক্ষণ হাঁটতে হবে, তাহলেই আমাদের গ্রামে পৌঁছাতে পারবো। তোদের সবে মাত্র বিয়ে হলো, কোনো দুর্ঘটনা ঘটার আগেই বাড়ি পৌঁছাতে হবে। তোরা একটু পা চালিয়ে চল তো মা। তুমি শুধু শুধু চিন্তা করো না বাবা, এই রাস্তাটা নিরাপদ। এই রাস্তায় এখনো কোনো ডাকাতির খবর পাইনি। আরে মা, তুই তো ঠিকই বলেছিস, গতবারের ছিনতাইটা এই রাস্তায় হয়নি, কিন্তু তবুও সাবধান থাকা ভালো। লালু ওর পেতেছিল, দেখলো 3 জন পথচারী এদিকেই আসছে। ওদের দেখে তো মনে হচ্ছে সদ্য বিবাহিত। ওদের কাছে নিশ্চয়ই অনেক টাকা পয়সা গয়নাঘাটি আছে। যদি ওদেরকে লুট করতে পারি তাহলে আগামী বেশ কিছুদিন আমার খুব ভালো যাবে। এই দাঁড়াও বলছি, টাকা পয়সা গয়নাঘাটি যা আছে সব তাড়াতাড়ি দিয়ে দাও, নয়তো কাউকেই প্রাণ নিয়ে বাড়ি যেতে দেব না। আরে কে তুমি? আমাকে চিনে তোমার কোনো কাজ নেই। তোমার কাছে যা যা আছে সব কিছু দিয়ে জলদি কেটে পড়ো এখান থেকে। দেখো ভাই, এদের সবে মাত্র বিয়ে হয়েছে, তুমি এদের কোনো ক্ষতি করো না। আমার যা টাকা পয়সা আছে তুমি সব নিয়ে নাও, তবু আমাদেরকে এখান থেকে যেতে দাও। আমরা কাউকে তোমার বিষয়ে কিছুই বলবো না। আমাকে দেখে কি মনে করেছিস আমি ছিচকে চোর? তোদের কাছে যে গয়নাঘাটি আছে সেগুলো সব দিয়ে দে বলছি, না হলে সব কটাকে জানে মেরে ফেলবো। প্রাণে বাঁচতে চাইলে টাকা পয়সা গয়নাঘাটি যা আছে সব আমার হাতে তুলে দে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নাও, আমার এই থলের মধ্যে যা টাকা পয়সা গয়নাঘাটি আছে তুমি এটা নিয়ে নাও, আর আমাদের সবাইকে যেতে দাও। ওর গলার হার হাতের বালা কে খুলে দিবে শুনি? তোর বাপ খুলে দিবে নাকি? ঝটপট ওই দুটো খুলে ফেল বলছি। দাদা এমন করবেন না। হাতের বালা আর গলার হার এগুলো আমার মায়ের ছিল। আমার মায়ের স্মৃতি হিসাবে এগুলোই আমার শেষ সম্পদ। দয়া করে এগুলো চিনিয়ে নিও না দাদা। আমাদের মতো দস্যুরা যদি দয়া দেখাতে শুরু করে তাহলে আমাদের পেশা চলবে কি করে শুনি? তুমি নিজে থেকে খুলে দেবে নাকি ছিনিয়ে নিব আমি? আমার কথা বুঝেছো? ভালোই ভালো দিয়ে দাও বলছি।
ও ভাই, আমার মেয়েটার নতুন বিয়ে হয়েছে, তুমি একটু দয়া করো, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। আমাকে নীতি বাক্য শোনাচ্ছিস? বুঝেছি, ভালো কথায় কাজ হবে না। এবার তোকে উচিত শিক্ষা দিতেই হবে দেখছি। লালু তার ছুরিটা বের করে আর পথচারীর বুকের মধ্যে বিঁধে দেয়। পথচারী সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। কি হা করে দেখছো কি? এবার কি এগুলো দেবে, নাকি তোমরাও প্রাণটা হারাতে চাও? এবার ওরা ভয়ে যা ছিল সবকিছু লালুকে দিয়ে দেয়। আর লালু বাড়ি ফিরছিল জঙ্গলের পথ ধরে। এমন সময় এই লালু, কি মনে ফুর্তি এসেছে? আজকের দিনটা তাহলে তোমার বেশ ভালোই গেল মনে হচ্ছে। এত টাকা পয়সা সাথে গয়নাগাটিও পেয়েছো, আর এসব পাওয়ার জন্য একটা জলজন্ত মানুষকেও মেরে ফেলেছো। এই তুমি কে বলো তো যে তুমি আমার ব্যাপারে নাক গলাচ্ছ? আমাকে ভয় দেখাতে এসো না। আমি এমন মানুষ নই যে ভূত দেখে ভয় পাবো। আমি কোনো ভয় দেখানো ভূত না, আমি অভিশপ্ত ভূত। আমি মানুষের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তাই আমি তোমাকে বলছি, ভালো হয়ে যাও, নয়তো পরিণতি হবে ভয়ানক। এই ভূত, আমাকে ভয় দেখিও না। আমি তোমার কথায় ভেবেছো ভয় পাবো? আচ্ছা লালু, তুমি পথচারীদের কাছ থেকে টাকা পয়সা গয়নাগাটি কেন লুট করো? আমাকে বলো তো শুনি। কেন আবার? আমি চাই আমার স্ত্রী সন্তান যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, ওদের জীবনে যেন কোনো অভাব না থাকে। আচ্ছা, তাহলে তোমার পরিবারকে ভালো রাখার জন্য তুমি নিরীহ মানুষের প্রাণ নাও? সত্যি তুমি ওদেরকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি যা কিছু করি ওদের সুখের জন্যই করি। আমার স্ত্রী অনেক দিন যাবত একটি গলার হার চাইছিল। আজ এই গলার হারটি নিয়ে গেলে আনন্দে ওর মুখটা উজ্জ্বল হয়ে উঠবে। তাই নাকি? কিন্তু শুধুমাত্র ওদেরকে সুখে রাখার জন্য তুমি এতদিন যাবত শুধু পাপের কাজ করে যাচ্ছ। মনে রেখো, একদিন তোমাকে এই সমস্ত পাপের শাস্তি পেতেই হবে। আর এসব পাপের শাস্তি কিন্তু খুব ভয়ানক হবে। এসব কথা বলে আমার মাথাটা নষ্ট করো না। এই দুনিয়াতে পাপ পুণ্য বলতে কিছুই নেই। আজকে যা আমার, কালকে তা অন্যজনের, এটাই নিয়ম। আমিও এক সময় তোমার মতো ভাবতাম। আমিও আগের জন্মেই তোমার মতোই বড় দস্যু ছিলাম। পাপকে আমি পাপ মনে করিনি, পাপ পুণ্য বলতে কিছুই বুঝিনি। তাই নিরীহ মানুষের অভিশাপে আমার আজকের এই দশা। এই ভূতের জীবন আমার আর ভালো লাগে না। এই ভূতের জীবনটা আরো কয়েক হাজার বছর বয়ে বেড়াতে হবে। তুমি আমার কথা মন দিয়ে শোনো, আর এসব পাপ কাজ কখনো করো না। আমার এই অবস্থার জন্য আমিই দায়ী। আশা করি আমার এই অবস্থা দেখে তুমি বুঝতে পেরেছো। কিন্তু কাল থেকে আমি এসব কাজ বন্ধ করে দিলে আমার স্ত্রী সন্তানকে কি খাওয়াবো? আর ওদের চাহিদা পূরণ করার জন্য চুরি ডাকাতি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। তার মানে তুমি তোমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার স্ত্রী সন্তানের জন্য এসব পাপের কাজ করেই যাবে? শোনো, তোমাকেই বলছি, তুমি একটা কাজ করো। তুমি অনেক পাপ করেছো ইতিমধ্যে। এখন আমার কথা শোনো, তোমার চুরি করা টাকা পয়সা গয়নাগাটির সঙ্গে তুমি তোমার পাপটাও ভাগাভাগি করে দাও। শুধু একবার জিজ্ঞেস করে দেখো নিবে কিনা। তখন তুমি দেখবে পাপের ভাগ কেউ নিতে চাইবে না। আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি, ওরাও নিশ্চয়ই আমার জন্য এইটুকু কাজ করবে। আমি যদি আমার পাপের ভাগ নিতে ওদেরকে বলি, ওরা নিশ্চয়ই নেবে। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করছি। এবার ভূতের কথা শুনে লালু পরিবারের সবাইকে নিজের পাপের ভাগ নিতে বলার জন্য বাড়িতে এলো। এই যে বউ, এই নাও আজকে যা লুট করে এনেছি। এই তো অনেক টাকা আছে, কয়েক মাস আর কাজে যেতে হবে না আমাকে। আর এই যে তুমি আবদার করেছিলে গলার হার এনে দেওয়ার জন্য, এই নাও। কি খুশি তো? বাহ, খুব সুন্দর হার এনেছো আমার জন্য। তুমি আসলেই খুব ভালো। আমি যখনই যা চেয়েছি তুমি আমাকে তাই এনে দিয়েছো। তাই তোমায় এত ভালোবাসি। আজকে আমি অনেক খুশি। হো হো হো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো তোমার জন্য কত কিছুই করি। তুমি কি আমার জন্য একটা ছোট্ট কাজ করতে পারবে? আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তাহলে এখন বলো আমায় কি করতে হবে? তোমাদের জন্য এসব কিছু আনতে গিয়ে আমাকে অনেক পাপ কাজ করতে হয়। যেমন আজকের এই হারটা আনার জন্য আমাকে একজনকে খুন পর্যন্ত করতে হয়েছে, বুঝলে? আর তাই আমার অনেক পাপ হয়েছে। তুমি কি আমার পাপের অর্ধেক ভাগ নিবে? এ আমার কি
ধরনের কথা হলো? তোমার স্ত্রী সন্তান যা চাইবে তা এনে দেওয়া তোমার কর্তব্য। আর তুমি চুরি করে আনবে নাকি কাজ করে আনবে সেটা তো আমার জেনে লাভ নেই। তাই বলে তোমার পাপের অর্ধেক ভাগ আমি কেন নেব? এটা অসম্ভব। আমি এসব ভাগ নিতে পারবো না। আমি বাবা নরকেও যেতে চাই না। আচ্ছা মা, নরক কি জিনিস আর পাপটাই বাকি? পাপ মানে হলো তোমার বাবার এসব চুরি ছিনতাইয়ের কাজ আর নিরীহ মানুষের কষ্টে উপার্জিত জানমাল লুট করা। চুরি ডাকাতি ছিনতাই করাকে পাপ বলে। তুমিও যদি এসব পাপ কাজ করো তাহলে তোমাকেও নরকে যেতে হবে আর খুব ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। তাহলে বাবাও কি নরকে গিয়ে ভয়ঙ্কর শাস্তি পাবে? হ্যাঁ বাবা, সেখানে গিয়ে অনেক শাস্তি পেতে হবে। কিন্তু তুমি কি তোমার বাবার এই পাপের বোঝা কখনো বইতে চাও? না মা, আমি নরকে যাব না। নরকে গিয়ে শাস্তি ভোগ করতে পারবো না। আমি এসব পাপের ভাগ চাই না। দেখলে তো, শুধু আমি না, এমনকি তোমার একমাত্র সন্তানও তোমার পাপের ভাগ নিতে রাজি হচ্ছে না। পাপের ভাগে কেউ হতে চায় নাকি? তোমার করা পাপের বোঝা আমরা কেন বইতে যাব? স্ত্রী সন্তানের এসব কথা শুনে লালু ভীষণ মন খারাপ করে সেই ভূতের কাছে ছুটে গেল। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, আমার কথা সত্যি হলো তো? বলেছিলাম না তোমার পাপের ভাগ কেউ নিতে রাজি হবে না। আমি তোমার কথা বুঝে গেছি। ওরা আমার পাপের ভাগ নিতে একটুও রাজি হলো না, বরং ওরা বলেছে ওদেরকে দেখাশোনা করা কেবল আমার নাকি কর্তব্য ছিল। কিন্তু আমি এই পাপ থেকে মুক্তি চাই। আমি আর এই পাপের জীবন চাই না। আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি পাবো? এসব অন্যায় কাজ একেবারেই বন্ধ করে দাও। তোমার কাছে যা ধন সম্পদ আছে এবার থেকে তা দিয়ে লোকেদের সাহায্য করো, নিরীহ মানুষের পাশে দাঁড়াও। তাহলেই তোমার পাপের বোঝা ধীরে ধীরে কমে আসবে। ঠিক আছে ভূত ভাই, আমাকে পাপের পথ থেকে পুণ্যের পথ দেখানোর জন্য তোমাকে অনেক অনেক